তো বন্ধুরা ফাইনালি চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরে অ্যাকশন নিতে শুরু করে দিয়েছে ভারত, যেখানে একদিকে গতকাল হঠাৎ করে এই পুরো এলাকার কয়েকশো একর জমির ওপর ভারতীয় ফোর্সেস মোতায়েনের জন্য পারমিশন দেওয়া হলো। তো উল্টো দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী গতকালই সাফ জানিয়ে দিয়েছে অতিরিক্ত সেন্ট্রাল ফোর্স পশ্চিমবঙ্গে মোতায়েনের জন্য কথাবার্তা চলছে গৃহমন্ত্রীর সাথে। অর্থাৎ এই দুটো অ্যাকশন থেকে একটা বিষয় তো পরিষ্কার যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভেতরে এমন কিছু হতে চলেছে যা কিন্তু লিটারেলি আমাদের প্রতিবেশী বাংলাদেশের ভবিষ্যৎ আর ম্যাপ দুটোই পাল্টে দিতে পারে। কারণ তা না হলে হঠাৎ করে পশ্চিমবঙ্গের সরকার কয়েকশো একর জমি, যেটা একদম আমাদের এই চিকেন নেকের পাশে রয়েছে, তা সরাসরি ভারত সরকারের হাতে এবং সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার কারণ কি? খবর তো এটাও আসছে যে এমার্জেন্সিতে এখন বিএসএফের প্রধান বাংলায় ঢুকবে কয়েকদিনের মধ্যে, এবং তারপরেই চিকেন নেক এলাকায় কড়া ব্যবস্থা নেওয়া হবে। উল্টো দিকে আবার যখন চিকেন নেক নিয়ে এই সমস্ত চলছে, ঠিক তার মাঝেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন আরও মজবুত করার কী কারণ রয়েছে? এখানে কি এমন কিছু হতে পারে যেখানে বড় কেওয়াস হবে এবং তার জন্যই এই সমস্ত প্রিপারেশন চলছে? সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, যদি একটা সিম্পল প্রশ্ন করি আপনাদের, যে গত 1-2 বছর ধরে ক্রমাগত যেভাবে বাংলাদেশ হুমকি দিচ্ছিল যে আমাদের চিকেন নেক দখল করে নেবে বা আমাদের নর্থ ইস্ট ভারতকে আলাদা করে দেবে, এতটা কনফিডেন্স ওরা কোথা থেকে পেল? ওরা কি জানতো না যে বাংলাদেশের সেনার এতটা ক্ষমতা তো নেই যে ভারতের বিরুদ্ধে 1 ঘন্টাও টিকতে পারে? ওয়েল, হয়তো জানতো, কিন্তু ওরা নিজেদের সেনাবাহিনীর ভরসায় ভারতকে হুমকি দেয়নি। ওরা হুমকি দিয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ভরসায়। হ্যাঁ, একদম ঠিকই বলছি, পশ্চিমবঙ্গের গত যে তৃণমূলের সরকার ছিল তাদের ভরসাতেই বাংলাদেশ এত লাফাচ্ছিল। কীভাবে? ওয়েল, পার্ক সার্কাস এলাকায় রিসেন্টলি মুসলিমরা যেভাবে আচমকায় আক্রমণ চালায় পুলিশের ওপর, সেটা আশা করি আপনারা সকলেই দেখেছেন। আর এই পুরো ঘটনার মূল মাস্টারমাইন্ড কে ছিল? একজন মুসলিম নেতা ফরিদুল ইসলাম, যাকে পুলিশ তুলেছে। এখন এই সমস্ত দেখে আপনারা কি জানতে পারলেন? ওয়েল, আমি তো খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার লক্ষ্য করলাম। তা হলো, গোটা পশ্চিমবঙ্গের সমস্ত গুরুত্বপূর্ণ এলাকায় ধীরে ধীরে গত কিছু দশক ধরে বাংলাদেশি মুসলিমদের এইভাবে বসানো হয়েছিল যাতে ওরা পশ্চিমবঙ্গের রেল লাইন থেকে শুরু করে যত মেন রোড বা এলাকা রয়েছে অথবা শহরের ঢোকা বা বেরোনোর রাস্তা রয়েছে তাকে দখল নিতে পারে। এখন আপনারা বলবেন এতে কি হবে? ওয়েল, এতে দুটো বড় ফায়দা। প্রথমত, এরা সমস্ত হিন্দুদের এলাকাকে ঘিরে ফেলছিল। এর ফলে যেদিনকে অর্ডার আসতো, এরা কিন্তু কাশ্মীর স্টাইলে হিন্দুদের ওপরে অ্যাটাক করতে পারত। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই সময়ে হিন্দুরা পালাতেও পারতো না, কারণ মেন রোড এবং রেল লাইনের আশেপাশে বা মার্কেট এলাকায় এদের বড় বড় বসতি ছিল। উল্টো দিকে সীমান্তে এই সুযোগে বাংলাদেশ হয়তো নিজেদের গেম খেলত। আর দ্বিতীয়ত, মনে করুন যে এই অ্যাটাকের দরুন একদিকে রাজ্যের ভেতরে অ্যাটাক হচ্ছে হিন্দুদের ওপর, ওদিকে সীমান্তেও সমস্যা। এমন অবস্থায় এগুলিকে ঠেকানোর জন্য যদি আর্মি নামাতে হয় অথবা যদি আমাদের সেনাবাহিনীকে বাংলাদেশের সীমান্তে যেতে হয়, তার জন্য পুরো রুট এরা কিন্তু চোখ করে দিত। মানে সহজ ভাষায়, সেনা নামবে কোথা দিয়ে পশ্চিমবঙ্গের এই দাঙ্গা থামাতে? রেল লাইন দিয়ে আসবে বা রোড দিয়ে। কিন্তু সেটাই তো বাংলাদেশি লোকজন আটকে দিত, যার একটা টেস্টিং সিএর প্রদর্শনের দরুন হয়েও ছিল। আর যদি সিএর দাঙ্গার কথা আপনাদের মনে থাকে, তাহলে হয়তো এটাও মনে আছে যে সেই সময় এই মুসলিম ভিড়কে মবিলাইজ করার জন্য বা সহজ ভাষায় অ্যাটাকের নির্দেশ দিতে প্রতিটা এলাকায় একটা করে মুসলিম লিডার ছিল এবং অবৈধ মুসলিম বসতিও থাকত। উদাহরণ হিসেবে এটা দেখুন, গতকাল কুচবিহারে আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যে কিন্তু এই পুরো মুসলিম মবকে ডিরেকশন দিত অ্যাটাকের জন্য। ওদিকে কোমরপুর থেকে মোহাম্মদ মনি গাজীকে ধরা হয়েছে, সেও তৃণমূলের নেতা এবং বিভিন্ন জায়গায় হামলার নেতৃত্ব দিত। আর এরা কিভাবে অ্যাটাক করতে পারে তার একটা ছোট্ট উদাহরণ আপনারা দেখেছেন পার্ক সার্কাস এলাকায়, যেখানে 20 জন মুসলিম জিহাদিকে অ্যারেস্ট করা হয়েছে। আর এভাবে এরা কাজ করে। এবং এটা বাংলাদেশের নেতারা খুব ভালোভাবে জানত যে সেনা হয়তো ভারতের কাছে বড় আছে, কিন্তু গ্রাউন্ড ফোর্স পশ্চিমবঙ্গের সীমান্ত পর্যন্ত পৌঁছতেই পারত না। তার আগেই এই সমস্ত জিহাদিরা অ্যাটাক করে এগুলিকে ব্লক করে রাখত। আর এটা কত ভালোভাবে প্ল্যান হয়েছে দেখুন। এর জন্য ওরা স্টেপ বাই স্টেপ অ্যাকশান নিয়েছে। প্রথমত, তৃণমূলের নেতারা সমস্ত সরকারি ডকুমেন্টস তৈরি করে এবং যত সরকারি জমি আছে সেটা এই অবৈধ বাংলাদেশি মুসলিমদের হ্যান্ডওভার করত। যার প্রমাণ হিসেবে এটা দেখুন, গতকাল কলকাতার সল্ট লেক এলাকায় তৃণমূলের একটা ছোট্ট পার্টি অফিস থেকে শতাধিক জমির দলিল, ফেক আধার কার্ড উদ্ধার হয়েছে এবং এগুলো ওরা কিন্তু অবৈধভাবে বাংলাদেশিদের ট্রান্সফার করছিল। এতে কি হতো? এতে রাজ্যের ভেতরে বাংলাদেশের এই অবৈধ মুসলিম ফোর্স
রেডি হতো বা এরা কন্ট্রোল নিতে পারত। এরপর দ্বিতীয় ধাপ ছিল ভারত বাংলাদেশের মধ্যে যে চিকেন নেকের এলাকাটা রয়েছে, এই এলাকায় যেন সেনাবাহিনী পৌঁছতে না পারে বা ওখানে সেনাবাহিনীর উপস্থিতি না থাকে, তার জন্য এখানকার সমস্ত জমিও রাজ্য সরকার আটকে দিয়েছিল। উদাহরণ হিসেবে গতকাল রাজ্য সরকার এই চিকেন নেকের এলাকায় 120 একর জমি কেন্দ্র সরকারের হাতে এবং বিএসএফের হাতে তুলে দিল, যেটা কয়েক দশক ধরে সেনাবাহিনী চাইছিল, কিন্তু রাজ্য সরকার এটা দিচ্ছিল না বা এটাকে আটকে রেখেছিল যাতে ওখানে সেনাবাহিনী রেডি না থাকে। কারণ স্বাভাবিকভাবে আপনিই ভাবুন, জমি না পেলে ওখানে ভারতীয় ফোর্সেস থাকবে কী করে বা কোনো সেনা বা হাতিয়ার মোতায়েন হবে কীভাবে? ফলে বুঝতেই পারছেন এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে ওরা করেছিল। কারণ গত 1 বছরে যখন বাংলাদেশ থেকে বারবার হুমকি আসছিল চিকেন নেক ভাঙার জন্য, তখন কেন্দ্র সরকার প্রায় 8 বার মমতাকে চিঠি লেখে জমিগুলো ছাড়ার জন্য, কিন্তু তা ওরা দেয়নি। কারণ তাহলে তো পুরো প্ল্যানটাই ভেস্তে যেত। আর এটা শুনে যদি আপনারা অবাক হন, তাহলে এরপর যা বলবো সেটা শুনে তো মাথায় হাত পড়বে। যদি আমরা এখানে তর্কের খাতিরে এটা ধরেও নিই যে চলুন হয়তো এই সীমান্তবর্তী এলাকায় এই 120 একর জমির মালিকদের সাথে সমস্যা ছিল, তাই হয়তো জমি অধিগ্রহণ হচ্ছিল, তাই সরকার এটা সেনাকে দিতেও পারেন। কিন্তু এই চিকেন নেকে অপারেট করার জন্য বা এখানে পৌঁছানোর জন্য একমাত্র যে সমস্ত রাস্তা বা রোডগুলো ছিল তা পর্যন্ত আমাদের এই মমতাজ বেগম আটকে দিয়েছিল। উদাহরণ হিসেবে গত 16 তারিখে পশ্চিমবঙ্গের নতুন সরকার চিকেন নেক এলাকায় যে সমস্ত মহাসড়ক ছিল তাই প্রথমবার কেন্দ্রকে ট্রান্সফার করল, যেখানে মোট 7টা সড়ক ছিল যেটা আমাদের লাইফ লাইন এই এলাকায়, সেটাও তৃণমূল আটকে রেখেছিল। এবং এটাই কিন্তু আমাদের 8 রাজ্য মানে সিকিম সহ বাকি 7টা নর্থ ইস্টের রাজ্যগুলোকে ভারতের সাথে জুড়ে রাখত। কিন্তু এই নোটিশটা দেখেন, যেখানে গত 16 তারিখে এগুলো ফাইনালি কেন্দ্র সরকার হাতে পাওয়ার পর এখন এগুলিকে আরও বড় করা হবে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হবে যাতে সেনাবাহিনী মুভ করতে পারে, এবং এটাকে এতটা বড় করা হবে যে অ্যাটাক হলেও পুরো রাস্তা বন্ধ না হয়েছে। আর এটা অ্যাকচুয়ালি বহু বছর আগেই হয়ে যাওয়া উচিত, যার আওতায় কিন্তু নীতিন গডকরি বহুবার চিঠি লিখেছে মমতা ব্যানার্জিকে, কিন্তু ওরা কেউ পাত্তাই দেয়। মানে জাস্ট ভাবুন কত বড় ষড়যন্ত্র চলছিল দেশের বিরুদ্ধে, এবং এটার জন্যই তো বাংলাদেশ এতটা রিল্যাক্স ছিল যে ভারত তো কিচ্ছু করতে পারবে না। এছাড়াও রিসেন্টলি আপনাদের খবর দিয়েছিলাম না যে পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশের পুরো সীমান্তে যত এলাকা রয়েছে সেখানেও জমি হস্তান্তর করবে ফেন্সিংয়ের জন্য আগামী 45 দিনের মধ্যে। মানে এখানে ফেন্সিং পর্যন্ত ছিল না, যাতে বহাল তবিয়তে এই বাংলাদেশিরা রাজ্যে ঢুকে পড়ে। আর এই সমস্ত কাজগুলোকে স্টেপ বাই স্টেপ করা হয়েছিল। এখন মুশকিল হলো এক জায়গায়, সেটা হচ্ছে যে সীমান্তে নয় কাজ শুরু হলো, সেনাবাহিনীর হাতে এখন রোড জমি সব আসবে, কিন্তু যারা ইতিমধ্যেই রাজ্যে ঢুকে পড়েছে বা যাদেরকে বসিয়ে রেখেছে তৃণমূল, সেটাই তো ভারতের জন্য মূল থ্রেট। কারণ যেদিন এরা সুযোগ পাবে বা অর্ডার আসবে, এরা গোটা পশ্চিমবঙ্গকে জ্বালিয়ে দেবে, যার সিগন্যাল পার্ক সার্কাসে ওরা দেখিয়েছে। আর বন্ধুরা, আশ্চর্যজনকভাবে এই সমস্ত কাজ করার জন্য কিভাবে ন্যারেটিভ তৈরি হচ্ছিল দেখুন। এটা খুবই পপুলার এক ইউটিউবার আকাশ ব্যানার্জি, তার ব্যাপক রিচ রয়েছে ইউটিউবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। সে বারবার একটা কথা প্রচার করছিল যে বাঙালির ডিএনএতে মারদাঙ্গা রয়েছে, তাই ওরা মারদাঙ্গা করবে, এটা স্বাভাবিক, এতে হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নয়। उस स्टेट के डीएनए में ही कहीं ना कहीं वायलेंस भरा पड़ा हुआ है। সেম বয়ান দিয়েছে বহুবার তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র ভারতের বিভিন্ন ন্যাশনাল মিডিয়া এমনকি ইন্টারন্যাশনাল মিডিয়াতে। এটার কারণ কি জানেন? আগামী দিনে যে অ্যাটাকটা হতো হিন্দুদের ওপর তাকে নর্মালাইজ করার জন্য, যেতে জেহাদের কিছু নেই বা বাংলাদেশের কোনো লিঙ্ক নেই, এটা তো নর্মাল, বাঙালিদের মধ্যে এই সমস্ত হয়, তাই পশ্চিমবঙ্গে দাঙ্গা হচ্ছে। আর এই সেম বয়ান বারবার প্রচার করা হচ্ছিল বিভিন্ন লেফট মিডিয়াতে, যাতে বারবার শুনতে শুনতে মানুষের মনে একবার ঢুকে যায় যে এখানে কোনো সমস্যা না, এটা নর্মাল ব্যাপার। আর ডেফিনেটলি এর জন্য বাইরে থেকে ফান্ডিং আর প্ল্যান হয়েছিল। আর এক্স্যাক্টলি এই কারণে যদি আপনাদের মনে থাকে আমি ক্লিয়ারলি বলেছিলাম রাজ্য পুলিশ কিন্তু এইসবের জন্য তৈরি নয়, কারণ সরকার বদল হলেও অ্যাটাক হবে, আজ না হোক কিছুদিন পর। আর এই অ্যাটাক থামানোর জন্য বা এদেরকে কন্ট্রোল করার জন্য না পুলিশের কাছে সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার আছে, না ওদের ঠিক মতন হাতিয়ার আছে, আর তার চেয়েও বড় কথা পুলিশের মধ্যে তৃণমূল অবৈধভাবে অনেক বাংলাদেশি মুসলিম আর বাকিদেরকে ঢুকিয়ে দিয়েছে। এখন এমন অবস্থায় আমার প্রিডিকশন ছিল যে সরকার পাল্টে গেলেও আমাদের প্যারামিলিটারি ফোর্স চায়, তো ফাইনালি সেটাও সঠিক হয়েছে। গতকাল পার্ক সার্কাসের অ্যাটাক দেখে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি ছুটে আসেন এবং যে সমস্ত পুলিশ আহত হয়েছে তাদেরকে দেখেন, এবং এই সব দেখে উনি ঘোষণা দেয় যে ভারতের গৃহমন্ত্রীর সাথে আলোচনা শুরু হয়েছে অন্তত সেন্ট্রাল ফোর্সকে আরও 6 মাস রাখার উদ্দেশ্যে। অর্থাৎ এটা কতটা ভয়ঙ্কর খবর বুঝতে পারছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী
সেন্ট্রাল ফোর্স চাইছে পুলিশ থাকতেও। কারণ একটা, যে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে কম করেও 1 কোটির বেশি বাংলাদেশি মুসলিম আছে, যারা অ্যাটাক করবে, মানে একটা ব্লাডশেড হবে বাংলায়, সেটা কেউ থামাতে পারবে না। তো তার আগে আমাদেরকে তো প্রিপারেশান নিতে হবে এগুলিকে কাউন্টার করার জন্য। এখন পুলিশ এইসবের জন্য তৈরি নয়, তাই যতদিন পুলিশ রেডি না হচ্ছে ততদিন আধা সেনা এই পুরো অপারেশন চালাতে সাহায্য করবে। যারাও তাই রিপোর্ট অনুযায়ী আপাতত বাংলায় 40,000 সেন্ট্রাল ফোর্স আছে, আর ওরা পুরোপুরি রেডি। ওদের নিজস্ব হাতিয়ার, গাড়ি, লজিস্টিক সব আছে। তো পুলিশের সাথে ওরা মিলিতভাবে কাজ করতে পারে, এতে পুলিশ সাপোর্ট পাবে। আর পার্ক সার্কাস এলাকায় যেটা হলো, এখানে সেন্ট্রাল ফোর্স কিন্তু দারুণ কাজে দিয়েছে। যার আওতায় এখন এই যে 6 মাস সেন্ট্রাল ফোর্স এখানে রাখার কথা চলছে, ততদিনে মুখ্যমন্ত্রী জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্ল্যান হলো গোটা রাজ্যের যে পুলিশ, পার্টিকুলারলি কলকাতা পুলিশে মডার্নাইজেশন করা হবে, যাতে নতুন হাতিয়ার কেনা, লজিস্টিক সাপোর্ট আর তার সাথেই ট্রেনিংও দেওয়া হবে। কারণ এরা কিন্তু কেওয়াস হলে বা দাঙ্গা হলে প্রপারলি বিষয়টিকে হ্যান্ডেল করতে পারবে না, এটা আমার ধারণা। কারণ ওদেরকে সেইভাবে রেডি করেনি আগেকার সরকার, ওদেরকে চুপ করে বসিয়ে রেখেছে তৃণমূলের দালালি করার জন্য। উপরন্তু কতজনকে যে ঘুষ দিয়ে জোর করে ঢুকিয়েছে তাও আমরা জানি না। তো স্বাভাবিকভাবেই অ্যাকশন ভালোই হচ্ছে, আর এটাই কারণ বাংলাদেশের তরফ থেকে এত মারাত্মকভাবে শুভেন্দু অধিকারীকে টার্গেট করার। ফলে চিকেন নেক এলাকায় এবারে যা হবে এবং পশ্চিমবঙ্গের ভেতরে যা হবে, তাতে হয়তো শর্ট টার্মে একটু কেওয়াস হবে, ছোটোখাটো দাঙ্গাও হতে পারে, কিন্তু এন্ড অফ দ্য ডে এর ভয়ঙ্কর পরিণতি আসবে বাংলাদেশের ওপর। এবং আমি যে লাইনটা বারবার বলি সেটা কিন্তু মাথায় রাখবেন, যে বাংলাদেশের রাস্তা বাংলা হয়েই যায়, আর তার প্রিপারেশান এখন ফাইনালি শুরু হয়ে গেছে।